আশা করি সবাই ভালো আছো। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম অস্থি সন্ধি নিয়ে। আজ আমরা আলোচনা করব পেশি, টেন্ডন, লিগামেন্ট এবং অস্থি সংক্রান্ত যেসব রোগবালাই হয়ে থাকে সেসব নিয়ে। তাহলে চলো বেশি দেরি না করে আমরা আমাদের টপিকে চলে যাই। প্রথমে আমরা আলোচনা করব পেশি নিয়ে। তবে পেশি আসলে কি? পেশি হলো প্রাণী দেহের এক ধরনের নরম কিন্তু স্থিতিকাপক কলা। এই পেশি আসলে আমাদের কি করতে সাহায্য করে বলতো, বা এই পেশির উদ্দেশ্য মূলত কি? উদ্দেশ্য হচ্ছে আমাদের এই যে অস্থি তৈরি যে কাঠামোটি আছে এই কাঠামোটিকে নরমক্ষম করা, তাছাড়াও চলনক্ষম করা, এবং সর্বশেষে হচ্ছে আমাদের বল প্রয়োগ করতে সহযোগিতা করে। এই পেশি যেই আবরণ দিয়ে আবৃত থাকে তাকে মূলত আমরা বলি হচ্ছে সার্কোলেমা। এবং পেশি তন্ত্র যদি আমরা বলি তাহলে আমাদের মাথায় আসে তাহলে পেশি নিশ্চয়ই এক ধরনের হতে পারে না। হ্যাঁ, পেশি আসলে তিন ধরনের। প্রথমটি হচ্ছে মৃষণ বা অনৈচ্ছিক পেশি, দ্বিতীয়টি হচ্ছে হৃৎপেশি এবং সর্বশেষ বা তৃতীয়টি হচ্ছে রৈখিক বা ঐচ্ছিক পেশি। মূলত আমরা দেখি আমাদের দেহ অভ্যন্তরীণ যেসব অঙ্গ রয়েছে বা আমাদের যে রক্ত নালী রয়েছে সেখানে মূলত থাকে হচ্ছে এই মৃষণ বা অনৈচ্ছিক পেশি। আমাদের হৃৎপিণ্ডে যে পেশি রয়েছে তাকে বলা হয় হচ্ছে হৃৎপেশি। এবং আমাদের অস্থি দিয়ে তৈরি এই যে কাঠামো সেখানে যে পেশিগুলো আঁকড়ে ধরে আছে সেগুলো হচ্ছে রৈখিক বা ঐচ্ছিক পেশি। তবে এই অনৈচ্ছিক পেশি, হৃৎপেশি এবং ঐচ্ছিক পেশি, এই তিন ধরনের পেশির সমন্বয়ে কিন্তু গড়ে উঠেছে আমাদের এই পেশি তন্ত্র। তবে চলো দেরি না করে জেনে নিই যে এই পেশিতন্ত্র আসলে কি কি ধরনের কাজ করে। প্রথমে আমরা জানি যে আমাদের এই যে অঙ্গ সঞ্চালন বা আমরা এই যে চলাফেরা করছি বা আমাদের যে মুভমেন্টটা আমরা করি এই সবকিছুতেই কিন্তু আমাদের পেশি সহযোগিতা করছে। তাছাড়াও আমাদের এই যে ভারসাম্য আমরা রক্ষা করছি তাতেও কিন্তু পেশির অবদান আছে। পেশিতন্ত্র আমাদের এই যে অস্থিগঠিত যে কঙ্কাল তন্ত্রটি আছে তার উপরে আবৃত থেকে আমাদের এক নির্দিষ্ট আকৃতি তৈরি করে দেয় বা গঠন করে দেয়। তৃতীয়ত হচ্ছে এই পেশিতে কিন্তু গ্লাইকোজেন সঞ্চিত অবস্থায় থাকে যা আমাদের ভবিষ্যৎ জরুরি শক্তি উৎস হিসেবে কাজ করে। কিভাবে? এই যে আমরা যেসব খাদ্যদ্রব্য গ্রহণ করছি তা কিন্তু অতঃপর গিয়ে গ্লুকোজে কনভার্ট হয়। এখন ধরো তোমার দেহর জন্য 5 গ্রাম গ্লুকোজ হলেই হয়, কিন্তু তুমি গ্রহণ করে নিয়েছো 10 গ্রাম। তাহলে কি হবে? বাকি যে 5 গ্রাম আছে তা তো তোমার শরীরে অবশিষ্ট হয়ে গেল, তাই না? তা কি গ্লুকোজ হিসেবেই থেকে যাবে? না, তা তখন গ্লাইকোজেনে কনভার্ট হয়ে যাবে। এই গ্লাইকোজেন গিয়ে সঞ্চয় হয় কোথায়? পেশিতে, এবং তা গ্লাইকোজেন হিসেবে পেশিতেই থাকে। তারপর ধরো তুমি আর কোনো খাদ্য গ্রহণ করলে না, যেই 5 গ্রাম গ্লুকোজ দেহের জন্য ব্যবহার হচ্ছিল তা ব্যবহার হয়ে গেছে। এখন তো তোমার আবার দরকার গ্লুকোজ তোমার দেহ চালানোর জন্য। তখন কি হবে? তখন এই যে পেশির যে গ্লাইকোজেন সে ভেঙে আবার গ্লুকোজে কনভার্ট হবে, হয়ে তোমার দেহের জন্য শক্তির উৎস হিসাবে কাজ করবে। তাহলে কি হলো? প্রথমে আমরা খাদ্য গ্রহণ করলাম, তা গ্লুকোজ হয়ে গেল, যতটুকু আমাদের দেহের জন্য দরকার তা ইউজ হলো, যা দরকার হলো না তা পেশিতে গ্লাইকোজেন রূপে সঞ্চয় হলো। তারপর যখন আমাদের দেহে গ্লুকোজের অভাব বোধ হলো তখন আবার এই গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজ হয়ে যায় এবং আমাদের দেহের জন্য শক্তির উৎস হিসাবে কাজ করে। তারপর যেহেতু হৃৎপেশি বিশেষ বৈশিষ্ট্য সম্পূর্ণ থাকে তাই দেখা যায় যে হৃৎপিণ্ডের স্পন্দন এবং রক্ত সঞ্চালনে একটি বিরাট বড় ভূমিকা পালন করে, এবং মলমূত্র ত্যাগ, পরিপাক নালীর মধ্যে দিয়ে খাদ্যবস্তুর চল প্রভৃতি যে স্বয়ংক্রিয় কাজগুলো আছে সেগুলোতেও কিন্তু আমাদের পেশিতন্ত্রই ভূমিকা রাখছে। তাহলে আমরা জেনে নিলাম যে পেশিতন্ত্র কি কি ধরনের কাজ করে। এবার চলো আমরা জেনে নিই যে পেশিতন্ত্র আমাদের এই অস্থির এই কাঠামোর সাথে যুক্ত হয়ে কিভাবে আমাদের সাহায্য করছে। সবার প্রথমেই আমরা জানি যে আমাদের যে দেহের কাঠামোটি গঠন হয়েছে তা অস্থি দিয়ে গঠন হয়েছে, এবং এর উপরেই কিন্তু আমাদের পেশিগুলো আচ্ছাদন দিয়ে আছে। এবং মূলত দেখা যায় যে ঐচ্ছিক পেশি টেন্ডন নামক একটি দৃঢ় এবং স্থিতিকাপক এক ধরনের পেশি দিয়ে অস্থিকে আটকে ধরে, এবং যখন স্নায়বিক উত্তেজনা আসে মাথা থেকে তখন কি হয়? এই পেশির মধ্যে যখন সঞ্চালন হয় তখন
পেশি সংকুচিত হয়, আবার যখন এই উদ্দীপনা সরিয়ে নেওয়া হয় তখন দেখা যায় যে পেশি পুনরায় শিথিল বা প্রসারিত হয়। এবং এই সংকোচন এবং প্রসারণের মাধ্যমে কিন্তু আমাদের বিভিন্ন অঙ্গ নাড়াচাড়া করা সম্ভব হয়, এবং এভাবে বিভিন্ন অঙ্গকে বিভিন্ন দিকে সঞ্চালনে সাহায্য করে আমাদের এই পেশিতন্ত্র। কিভাবে? ধরো কোনো অঙ্গকে যদি ভাঁজ করতে হয় বা উপরের দিকে নিতে হয় বা নিচে নামাতে হয় বা চারিপাশে অক্ষে ঘোরাতে হয় বা ডানে বা বামে নিতে হয়, এই সব কিছুতেই তখন সহযোগিতা করে কি? আমাদের পেশিতন্ত্র। নিচের এই ছবিগুলো দেখলে তোমরা বুঝতে পারছো যে পেশি সংকোচন এবং প্রসারণের মাধ্যমে বিভিন্ন অঙ্গ কিন্তু নরণক্ষম হচ্ছে, এবং এই সম্পূর্ণ ব্যাপারটি আমরা নিচের এই ছবিগুলো দেখলেই বুঝতে পারছি। এখানে দেখো, পেশির যখন সংকোচন হচ্ছে তখন সে উপরে উঠছে, যখন উপরটি সংকুচিত হচ্ছে তখন নিচেরটি কিন্তু প্রসারিত হচ্ছে এবং তারপর মুভমেন্টটা করতে সে সক্ষম হচ্ছে। অনুরূপ দুটি ছবিতেও আছে। তবে আমরা জেনে নিলাম যে মানুষের চলনে অস্থি এবং পেশি কিভাবে ভূমিকা রাখছে। তাহলে চলো একটি উদাহরণের মাধ্যমে আমরা পুরো ব্যাপারটা বুঝে নিই। আমরা এখন কথা বলবো আমরা যে কোনোই ভাঁজ করি এই উদাহরণটি নিয়ে। প্রথমেই দেখা যায় যে আমাদের যখন মস্তিষ্ক থেকে একটি ইচ্ছাধীন স্নায়ু তাড়না আসে, এসে যখন সে এই যে বাইসেপস মাসেলে যায় তখন দেখা যায় এই বাইসেপস পেশিটি সংকুচিত হয়। যখন এই বাইসেপস পেশিটি সংকুচিত হয় তখন কিন্তু এই যে ট্রাইসেপস পেশিটি সে শিথিল হয়ে প্রসারিত হয়। ফলশ্রুতিতে কি হয়? ফলশ্রুতিতে এই রেডিয়াস আর আলনা হিউমেরাসের কাছে চলে আসে। কিন্তু যখন আমরা এই কনুইকে সোজা করব তখন কি হবে? তখন কিন্তু সম্পূর্ণ বিপরীত কার্যক্রম ঘটে। মানে কি হয়? মানে এই ইচ্ছাধীন যে স্নায়ু আছে তার তাড়না তখন এই যে ট্রাইসেপস মাসল আছে তাকে সংকুচিত করে, এবং এই রেডিয়াস আর আলনাটি হিউমেরাস থেকে দূরে চলে যায় এবং তারা একটি সরল রেখায় অবস্থান করে, এবং এই সময় এই যে বাইসেপস মাসলটি আছে সে কিন্তু শিথিল হয়ে প্রসারিত হয়। তাহলে কি হলো? এভাবেই এই বাইসেপস আর ট্রাইসেপস মাসেলের সংকোচন এবং শিথিল হওয়ার মাধ্যমে কিন্তু আমরা এই কনুইকে ভাঁজ করতে পারি, আবার সোজা করতে পারি। তবে আমরা জেনে নিলাম যে মানুষের চলনে অস্থি ও পেশির ভূমিকা কিভাবে রাখছে একটি উদাহরণের মাধ্যমে। এবার আমরা জেনে নিব হচ্ছে টেন্ডন সম্পর্কে। টেন্ডন মূলত কি? টেন্ডন মূলত হচ্ছে মাংসপেশির প্রান্তভাগ রজ্জুর মতো শক্ত হয়ে অস্থি গাত্রের সাথে সংযুক্ত হয়। এই শক্ত প্রান্তকেই বলা হয় কিন্তু টেন্ডন। আমরা যদি ছবিটি একটু দেখে নিই, এই দেখো একটি পেশি, এখানে আরেকটি পেশি, এদের এই যে দেখো প্রান্তটি কিন্তু রজ্জুর মতো হয়ে সে কিন্তু এই যে অস্থি গাত্রের সাথে সংযুক্ত হয়েছে, সংযুক্ত হয়ে এই গঠনটি সৃষ্টি করেছে। এটিকে মূলত বলা হবে টেন্ডন। দেখো এই যে মাংসপেশি, এই যে অস্থি, তার প্রান্তভাগ যখন শক্ত রজ্জুর মতো হলো এটিকে টেন্ডন বলা হচ্ছে, এবং সে সংযুক্ত হচ্ছে কার সাথে? অস্থির সাথে। তাহলে চলো টেন্ডন সম্পর্কে কিছু ইনফরমেশন জেনে নেওয়া যাক। প্রথমতই টেন্ডন কিন্তু এক ধরনের ঘন এবং সাদা তন্তুময় যোজক টিস্যু দিয়ে গঠন হয়ে থাকে, এবং এই টেন্ডনের যে ম্যাট্রিক্সে বা অন্তর্কোষীয় পদার্থতে দেখা যায় যে শাখা ও প্রশাখা বিহীন শ্বেততন্তু ছড়ানো থাকে। আমি আবার একবার বলছি, শাখা ও প্রশাখা বিহীন শ্বেততন্তু। আমি কেন দুইবার বললাম? কারণ হচ্ছে এটা এমসিকিউতে অহরহ আসে। এবং এরা কিভাবে থাকে? এরা মূলত গুচ্ছাকারে এখানে থাকে, এবং গুচ্ছাকার থাকার সাথে সাথে এরা কিন্তু পরস্পরের সাথে সমান্তরাল ভাবে বিন্যস্ত থাকে। তাহলে চলো জেনে নিই কিভাবে আসলে ব্যাপারটা হচ্ছে। প্রথমেই দেখা যায় যে অনেকগুলো তন্তু একসাথে থাকে এবং তারপর তারা একটি আটি বা বান্ডেল তৈরি করে ফেলে। এই আটি বা বান্ডেল তারপর দলবদ্ধ হয়ে এই আটি গুচ্ছ তৈরি করে। এই আটি গুচ্ছ তখন তন্তুময় টিস্যু গুচ্ছ বা অ্যারিওলার টিস্যু দিয়ে বেষ্টিত হয়ে আরো বড় আটিতে শ্রেণীবদ্ধ হয়। এখন একটা মজার বিষয় হচ্ছে, এই যে টেন্ডন আছে এই টেন্ডনের মধ্যে কিন্তু রক্তনালী, লসিকা নালী এবং স্নায়ু প্রবেশ করে। কিভাবে প্রবেশ করে? এরা হচ্ছে এই যে অ্যারিওলার টিস্যু যে ছিল, এই অ্যারিওলার টিস্যুর দৈর্ঘ্য বরাবর টেন্ডনের মধ্যে প্রবেশ করে, এবং টেন্ডনের স্থিতিকাপকতা তুলনামূলকভাবে কম হয়ে থাকে। তাহলে আমরা জেনে নিলাম টেন্ডন সম্পর্কে। এবার আমরা আলোচনা করব হচ্ছে লিগামেন্ট সম্পর্কে। প্রথমে চলো জেনে নেওয়া যাক লিগামেন্ট আসলে কি। পাতলা কাপড়ের মতো কোমল অথচ দৃঢ় স্থিতিকাপক যে বন্ধনী দ্বারা অস্থি সমূহ পরস্পরের সাথে যুক্ত থাকে তাকে অস্থি বন্ধনী বা লিগামেন্ট বলে। যদি আমরা সহজ ভাষায় বলি তাহলে দুটি অস্থিকে একসাথে যুক্ত রাখার জন্য যে বন্ধনী থাকে সেই বন্ধনী হচ্ছে আসলে অস্থি বন্ধনী বা লিগামেন্ট। যদি আমরা ছবির মাধ্যমে একটু দেখে নিই তাহলে দেখো এই যে একটি অস্থি, এই যে আরেকটি অস্থি, এই দুটি অস্থিকে একটা সাথে যুক্ত করে লেগেছে, এই দেখো লিগামেন্ট।
তাহলে আমরা দেখে নিলাম আসলে লিগামেন্টটি কোথায় আছে এবং কিভাবে দুটি অস্থিকে যুক্ত করে রাখছে। এবার চলো লিগামেন্টের বৈশিষ্ট্য সম্পর্কে একটু জেনে। লিগামেন্ট মূলত শ্বেততন্তু এবং পীততন্তু এই দুই ধরনের ইলাস্টিক তন্তু দিয়ে গঠিত। তবে লিগামেন্টের মধ্যে কিন্তু পীত বর্ণের স্থিতিকাপক যে তন্তু তার সংখ্যাই বেশি। এর জন্য লিগামেন্টের রং কিন্তু হালকা হলদে হয়ে থাকে। এর মধ্যে সরু শাখা প্রশাখা বিশিষ্ট জালাকার বিন্যস্ত কতগুলো তন্তু ছড়ানো থাকে এবং তারা গুচ্ছাকারে না থেকে আলাদাভাবে অবস্থান করে। আমরা যখন টেন্ডন পড়েছিলাম ওখানে কিন্তু আমরা পড়েছিলাম শাখা প্রশাখা বিহীন, কিন্তু এখানে আমরা পড়লাম শাখা প্রশাখা বিশিষ্ট জালাকারে বিন্যস্ত কতগুলো তন্তু ছড়ানো আছে। এই বিষয়টি কিন্তু একটু মাথায় রাখতে হবে, কারণ এটা কিন্তু অহরহ এমসিকিউতে আসে। তাহলে এখানে কি হচ্ছে, এখানে কিন্তু তন্তুগুলো ছড়ানো থাকছে, যেগুলো আসলে কি, যেগুলো হচ্ছে সরু শাখা প্রশাখা বিশিষ্ট এবং তারা কিন্তু গুচ্ছাকারে না থেকে আলাদাভাবে অবস্থান করছে। এবং এই ইলাস্টিক তন্তুগুলো কিন্তু ইলাস্টিন নামের এক ধরনের প্রোটিন দিয়ে তৈরি হয়ে থাকে বা গঠিত হয়ে থাকে। এদের স্থিতিকাপকতা কিন্তু তুলনামূলকভাবে বেশি। কাদের তুলনায় বেশি? টেন্ডনের তুলনায় বেশি। তবে আমরা জেনে নিলাম হচ্ছে লিগামেন্টের বৈশিষ্ট্য সম্পর্কে। এবার আমরা জেনে নিব টেন্ডন ও লিগামেন্টের মধ্যে পার্থক্য সম্পর্কে। প্রথমেই মাংসপেশির প্রান্তভাগ রজ্জুর মতো শক্ত হয়ে অস্থিগাত্রের সাথে সংযুক্ত হয়। এই শক্ত প্রান্তকে টেন্ডন বলে। যদি সহজ ভাষায় বলি তাহলে টেন্ডন মূলত কাদের মধ্যে থাকে? টেন্ডন মূলত থাকে হচ্ছে অস্থি এবং পেশির মধ্যে। যদি আমি এটা সহজেই তোমাদের মনে রাখার জন্য লিখে দিই, টেন্ডন মূলত কাজ করে হচ্ছে পেশি এবং অস্থির মাঝে। কিন্তু অপরদিকে দেখো লিগামেন্ট কি? লিগামেন্ট কিন্তু পাতলা কাপড়ের মতো কোমল অথচ দৃঢ় স্থিতিকাপক যে বন্ধনী দ্বারা অস্থি সমূহ পরস্পরের সাথে যুক্ত থাকে, তাকে অস্থি বন্ধনী বা লিগামেন্ট বলে। তাহলে লিগামেন্ট কাদের মধ্যে কাজ করছে? লিগামেন্ট কাজ করে কিন্তু অস্থি এবং অস্থির মাঝে। এবার টেন্ডন মূলত ঘন শ্বেত তন্তুময় যোজক টিস্যু দ্বারা গঠিত হয়ে থাকে। অপরদিকে লিগামেন্টে কিন্তু দু ধরনের তন্তু থাকে, একটি হচ্ছে শ্বেততন্তু আর একটি হচ্ছে পীততন্তু। তারপর এই যে টেন্ডনে কিন্তু শ্বেত বর্ণের স্থিতিকাপক তন্তুর সংখ্যা বেশি হয়ে থাকে, কিন্তু লিগামেন্টের ক্ষেত্রে দেখা যায় এখানে পীত বর্ণের স্থিতিকাপক তন্তুর সংখ্যা বেশি। এবং সর্বশেষে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি, সেটা হচ্ছে স্থিতিকাপকতা তুলনামূলকভাবে কম থাকে হচ্ছে টেন্ডনের, কিন্তু স্থিতিকাপকতা বেশি থাকে হচ্ছে লিগামেন্টের। তাহলে আমরা জেনে নিলাম টেন্ডন ও লিগামেন্টের পার্থক্য সম্পর্কে। এবার আমরা জেনে নিব হচ্ছে অস্থি সংক্রান্ত বিভিন্ন রোগ সম্পর্কে। প্রথমে আসে হচ্ছে অস্টিওপোরোসিস। অস্টিওপোরোসিস মূলত এক ধরনের রোগ যা হয়ে থাকে হচ্ছে ক্যালসিয়ামের অভাবের জন্য। মূলত আমরা সবাই জানি যে অস্থির গঠন এবং দৃঢ়তার জন্য ক্যালসিয়াম কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান। কারণ কি? কারণ হচ্ছে আমাদের অস্থি কিন্তু ক্যালসিয়াম সঞ্চয় করে এবং তাই কিন্তু সে মজবুত থাকে। কিন্তু যখন আমাদের এই ক্যালসিয়ামের অভাব হয় তখন কিন্তু অনেক ধরনের রোগ হতে পারে, তার মধ্যে অন্যতম হলো অস্টিওপোরোসিস। তবে আসলে অস্টিওপোরোসিস হয় কাদের? মূলত বয়স্ক পুরুষ বা নারী এই ধরনের রোগ হয়ে থাকে। বয়স্ক পুরুষ বলতে যারা বহুদিন যাবত স্টেরয়েড যুক্ত ওষুধ সেবন করেন তাদের ক্ষেত্রে কিন্তু ঝুঁকিটি আরো বেশি। আর নারীদের ক্ষেত্রে হচ্ছে যাদের ম্যানোপজ হয়ে গেছে। ম্যানোপজ মানে হচ্ছে রজ্জ নিবৃত্তি, মানে মাসিক যে হয় তা চিরতরে যখন বন্ধ হয়ে যায় তখন তাকে ম্যানোপজ বলে আখ্যায়িত করা হয়। তবে এই রোগটি কিন্তু আরো বিভিন্ন কারণে হতে পারে। ধরো যদি কেউ খুবই অলস জীবনযাপন করে বা পরিশ্রম খুবই কম করে তখন কিন্তু এই রোগটি হওয়ার আশঙ্কা অনেক গুণেই বেড়ে যায়। তাছাড়াও আমরা কিন্তু একটা রোগের নাম অহরহই শুনে থাকি, তা হচ্ছে আর্থ্রাইটিস। আর্থ্রাইটিস মানে কি? এই যে অস্থি সন্ধি আছে, অস্থি সন্ধির প্রদাহ। যাদের এই রোগটি আছে তাদেরও কিন্তু এই অস্টিওপোরোসিস হওয়ার আশঙ্কাটা অনেক মাত্রায় বেড়ে যায়। তবে এই অস্টিওপোরোসিস আসলে হয় কেন? এর কারণ কি? এর কারণ হচ্ছে দেহের খনিজ লবণ বিশেষ করে ক্যালসিয়ামের ঘাটতির কারণে এই রোগটি হয়ে থাকে। নারীদের মেনোপজ হওয়ার পর অস্থির ঘনত্ব ও পুরুত্ব কমতে থাকে, তাই দেখা যায় নারীদের ক্ষেত্রে কিন্তু এটি আশঙ্কাজনক একটি রোগ। তাহলে চলো জেনে নেওয়া যাক অস্টিওপোরোসিসের লক্ষণ সম্পর্কে। প্রথমে আসা হচ্ছে অস্থি ভঙ্গুর হয়ে যায় এবং এর ঘনত্ব কমতে থাকে। এখন দেখো এই যে ছবিটির মাধ্যমে আমরা বুঝে নিই, এই যে স্বাভাবিক অস্থিটি দেখো, এটির ভিতরে সেলগুলো কেমন প্রাণবন্ত লাগছে। আর অস্টিওপোরোসিসের পর এখানে ভিতরে যে সেলগুলো সেগুলো একটু কেমন জানি, যে সেলগুলো আসলে তার যে জীবন্ত ভাবটি তার ধরে রাখতে পারেনি। এই পাশের যে অস্থিটি বা অস্টিওপোরোসিস হওয়ার পর যে অস্থিটি, সেই অস্থিটিকে দেখে মনে হচ্ছে এই যে কোনো সময় ভেঙে যেতে পারে বা একটি ভঙ্গুর অবস্থানে আছে।
কিন্তু স্বাভাবিক যে অস্থি তা দেখতে কিন্তু তেমন লাগছে না। তাহলে হচ্ছে আমরা অস্থি যে ভঙ্গুর হয়ে যায় এবং এর ঘনত্ব কমতে থাকে তা বুঝে নিলাম। এরপরে হয় কি, এরপরে পেশির শক্তি কমতে থাকে, মানে হচ্ছে দেখা যায় যে কাজ করতে তখন অনেক বেশি কষ্ট হয়, কারণ হচ্ছে এই যে ভার বহন করার জন্য যে পেশিটি রয়েছে বা আমাদের চলন বা নড়নে সাহায্য করে যে পেশি, এটির শক্তিটি ধীরে ধীরে কমতে থাকে এবং পিঠের পিছনের দিকে ব্যথা অনুভব হতে থাকে। তাছাড়াও দেখা যায় অস্থিতে ব্যথা অনুভব হয়। তবে আমরা জেনে না অস্টিওপোরোসিসের লক্ষণ সম্পর্কে। এবার আমরা জেনে নিব কিভাবে এই রোগটি নির্ণয় করা হয়। মূলত ঘনত্ব মাপক যন্ত্রের সাহায্যে কিন্তু এই যে অস্থির যে খনিজ পদার্থের ঘনত্ব এটা আমরা জানতে পারি এবং সেভাবেই অস্টিওপোরোসিস রোগটি নির্ণয় করতে পারি। মূলত এই রোগের প্রাথমিক অবস্থায় কিন্তু তেমন কোনো উপসর্গ লক্ষণীয় হয় না বা দেখা যায় না। হঠাৎ করেই সামান্য আঘাতেই দেখা যায় কোমর বা দেহের অন্য কোনো হাড়ে ভাঙন ধরেছে বা হঠাৎ করেই ভেঙে পড়েছে। তখনই বোঝা যায় যে আসলে তার অস্থি সংক্রান্ত কোনো রোগ আছে এবং মোস্ট প্রবাবলি অস্টিওপোরোসিস। তবে এবার আমরা জেনে নিব হচ্ছে এর প্রতিকার আমরা কিভাবে করব। প্রথমেই আসে হচ্ছে যখন নারী বা পুরুষের বয়স 50 ঊর্ধ্বে চলে যাবে, তখন চিকিৎসকের নির্দেশ অনুযায়ী বা চিকিৎসকের পরামর্শ নিয়ে দৈনিক 1200 মিলিগ্রাম বা চিকিৎসক যে পরিমাণটি নির্ধারিত করে দিবে সেই পরিমাণে ক্যালসিয়াম ট্যাবলেট গ্রহণ করা। দ্বিতীয়ত আসে হচ্ছে ননিতোলা দুধ বা দুগ্ধজাত দ্রব্য গ্রহণ করা। কারণ কি, কারণ দুগ্ধজাত দ্রব্য বা দুধে কিন্তু ক্যালসিয়াম আছে, এটা ক্যালসিয়ামের উৎস হিসাবে কাজ করে। তৃতীয়ত আসে হচ্ছে কমলার রস, সবুজ শাকসবজি, সয়া দ্রব্য ও ক্যালসিয়াম সমৃদ্ধ খাওয়া গ্রহণ করা। আমরা কি একটা জিনিস খেয়াল করেছি, সবগুলোর মধ্যেই কিন্তু ক্যালসিয়াম আছে। কারণ কি, কারণ অস্টিওপোরোসিস কিন্তু মূলত ক্যালসিয়ামের অভাবে হওয়া একটি রোগ। তাই এর নিরাময়ের জন্য বা প্রতিকারের জন্য আমাদের কিন্তু ক্যালসিয়াম সমৃদ্ধ যেসব উপাদানগুলি আছে, যেসব খাদ্যদ্রব্য আছে, সেসব গ্রহণ করতে হবে। এবং আমরা প্রতিকার সম্পর্কে জেনে নিলাম। এবার আমরা জানবো প্রতিরোধ কিভাবে আমাদের করতে হবে। প্রথমে হচ্ছে যথেষ্ট পরিমাণে সূর্য আলোর সংস্পর্শে আসতে হবে। কারণ কি, আমরা সকলেই জানি যে আমাদের অস্থির জন্য ক্যালসিয়াম দরকার। ক্যালসিয়ামের পাশাপাশি কি দরকার? ভিটামিন ডি। এই ভিটামিন ডির উৎস কি ছিল? আমরা আগের ভিডিওতেই বলেছি ভিটামিন ডি এর উৎস হচ্ছে সূর্য আলো। দ্বিতীয়ত হচ্ছে ক্যালসিয়াম ও ভিটামিন ডি সমৃদ্ধ খাদ্য গ্রহণ করতে হবে। তৃতীয়তে আসে নিয়মিত ব্যায়াম করা। কিন্তু এই ব্যায়াম কিন্তু একটু নিয়ম মাফিক হতে হবে, কারণ যখন একটা ব্যক্তি অস্টিওপোরোসিস নামক এই রোগে আক্রান্ত হয়ে যায় তখন কিন্তু খুব হার্ড এন্ড ফাস্ট বা খুব কঠিন এক্সারসাইজ বা ব্যায়াম সে করতে পারবে না। তখন তার ব্যায়াম করতে হবে হচ্ছে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী। এবং সর্বশেষে আসে হচ্ছে সুষম ও আঁশযুক্ত খাবার গ্রহণ করা। তাহলে আমরা অস্টিওপোরোসিস এই রোগটি সম্পর্কে জেনে নিলাম। এবার আমরা জেনে নিব হচ্ছে রিউমেটিক আর্থ্রাইটিস, যাকে আমরা বলি হচ্ছে রিউমেটয়েড আর্থ্রাইটিস। মূলত দেখা যায় এই যে রিউমেটয়েড আর্থ্রাইটিস তা অন্যতম এক ধরনের বাতরোগ। বাতরোগ কিন্তু শত ধরনের আছে, তার মধ্যে একটি হচ্ছে রিউমেটয়েড আর্থ্রাইটিস এবং সাধারণতই বয়স্করা এতে আক্রান্ত বেশি হয়ে থাকে। তবে কম বয়সী ছেলে মেয়েও কিন্তু এতে আক্রান্ত হতে পারে এবং আক্রান্ত হলে দেখা যায় যে গিঁটে ব্যথা হয় এবং বা যন্ত্রণা হয়, রিউমেটিক ফিভার বা বাতজ্বর জাতীয় রোগের লক্ষণ দেখা দিতে পারে। তবে চলো আমরা জেনে নিই এই লক্ষণগুলো আসলে। প্রথমত দেখা যায় যে অস্থি সন্ধি বা গিঁটে প্রদাহ বা ব্যথা হয়। এই যে দেখো সন্ধিগুলো আছে, এই সন্ধিগুলোতে অসম্ভব রকমের যন্ত্রণা অনুভব হয়। দ্বিতীয়ত হচ্ছে অস্থির সন্ধিগুলো শক্ত হয়ে যায় এবং এই যে সন্ধিগুলো আছে তখন কিন্তু এগুলার ফ্রিলি মুভ করা যায় না। আমরা জানি যে আমাদের এই যে হাতের যে সন্ধি, সেখানে কিন্তু হাতের যে আঙ্গুলের সন্ধি সেখানে কিন্তু আছে কি হিঞ্জ জয়েন্ট, মানে হচ্ছে একটা প্লেনে মুভ করতে পারবে সেই জয়েন্ট। দেখা যায় যদি রিউমেটিক ফিভার দ্বারা আক্রান্ত হয় বা রিউমেটেড আর্থ্রাইটিস তার হয়ে থাকে তখন কিন্তু এই আঙ্গুলগুলা নাড়াতে খুব কষ্ট হয়। তৃতীয়ত আছে হচ্ছে অস্থি সন্ধি নাড়াতে কষ্ট হয়, যা আগেই বলে নিলাম। তৃতীয়ত হচ্ছে গিঁট ফুলে যায়। তাহলে কি কি হলো আমাদের? দেখা যায় যে এই যে অস্থি সন্ধি, এখানে প্রদাহ বা ব্যথা দেখা দেয়, এগুলো শক্ত হয়ে যায়, এগুলো নাড়াতে কষ্ট হয় এবং অবশেষে দেখা যায় যে এগুলো দেখো ফুলে গেছে। তাহলে হচ্ছে আমরা লক্ষণ সম্পর্কে জেনে নিলাম। এবার আমরা জেনে নিব হচ্ছে আমরা প্রতিকার কিভাবে করব। বয়স্কদের বেলায় দেখা যায় যে এই রোগ পুরোপুরি ভাবে সারানো সম্ভব হয় না, তবে আমরা যদি কিছু কাজ করি তাহলে কিন্তু এই রোগটি একটু উপশম করা যায় বা এই রোগের যে যন্ত্রণা তা থেকে একটু হলো নিরাময় পাওয়া যায়। কিভাবে? অত্যাধিক পরিশ্রম আর ভারী কাজ থেকে বিরত থাকা। মানে কি, ভারী কোনো কাজ করা যাবে না।
বা যেই কাজে অনেক বেশি টায়ার্ড হয়ে যেতে পারে বা যেই কাজে অনেক বেশি শ্রম লাগতে পারে এমন কাজ থেকে দূরে থাকতে হবে। দ্বিতীয়ত হচ্ছে যন্ত্রণাদায়ক গিটের উপরে কুসুম গরম পানি সেক নেওয়া। তাহলে কি হচ্ছে, যেই জায়গা শক্ত হয়ে গেছে বা যেই জায়গায় হচ্ছে অনেক অসম্ভব ব্যথা হচ্ছে অস্থি সন্ধির যেখানে, সেখানে হচ্ছে গরম পানি সেক নিতে হবে, তাহলে হচ্ছে একটু আরাম পাওয়া যাবে। তৃতীয়ত হচ্ছে অস্থি সন্ধি নাড়াচাড়া করে ঠিক রাখতে হালকা ব্যায়াম করা। যেহেতু আমরা জানি যে এই রিউমেটয়েড আর্থ্রাইটিসের কারণে অস্থি সন্ধিগুলো শক্ত হয়ে যায় এবং তখন নাড়াতে কষ্ট হয়, তাই হচ্ছে প্রতিদিনই নিয়ম করে ব্যায়াম করতে হবে যেন এই অস্থি সন্ধিগুলো অলওয়েজ সচল থাকে এবং সবসময় নাড়ানো যায়, যেন শক্ত হয়ে না যেতে পারে। এবং সবার শেষে আছে হচ্ছে ডাক্তারের পরামর্শ অনুযায়ী বেদনা উপশমকারী ওষুধ সেবন এবং সঠিক চিকিৎসা দিয়ে এই রোগের কষ্ট থেকে অধিকাংশ পরিমাণে পরিত্রাণ পাওয়া যায়। কি করতে হবে, যখন অধিক যন্ত্রণা হবে এই অস্থি সন্ধিতে বা গিটে, তখন হচ্ছে ডাক্তারের পরামর্শ অনুযায়ী পেইন রিলিভার্স বা হচ্ছে ব্যথা উপশমকারী যে ওষুধগুলো আছে তা গ্রহণ করতে হবে। তাহলে দেখা যাবে যে অনেক অংশেই একটু পরিত্রাণ পাওয়া যায়। তাহলে আমরা জেনে নিলাম প্রতিকার সম্পর্কে। এবার আমরা জেনে নিব প্রতিরোধ সম্পর্কে। প্রথমেই হচ্ছে চিকিৎসক নির্দেশিত পদ্ধতিতে নিয়মিত ব্যায়াম করা এবং দ্বিতীয়ত হচ্ছে সুষম ও আঁশযুক্ত খাদ্য গ্রহণ করা। তবে আমরা জেনে নিলাম রিউমেটয়েড আর্থ্রাইটিসের প্রতিরোধ সম্পর্কে। এবং আমাদের চ্যাপ্টার আলোচনা কিন্তু আজকে এই পর্যন্তই ছিল। আমরা তাহলে আজকে কি কি পড়লাম? আমরা আজকে পড়লাম হচ্ছে পেশি সম্পর্কে, টেন্ডন সম্পর্কে, লিগামেন্ট সম্পর্কে এবং অস্থি সংক্রান্ত যে রোগবালাইগুলো আছে সেগুলো সম্পর্কে। আশা করি তোমরা সবাই সবকিছু বুঝতে পেরেছো। এবং এখন আমরা চলে যাব হচ্ছে আমাদের চ্যাপ্টারের শেষে যে প্রশ্ন উত্তরগুলো আছে সেসবের দিকে। প্রথমে আমরা আলোচনা করব হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর নিয়ে। প্রথম প্রশ্নটি হচ্ছে অস্থি সন্ধি কাকে বলে, দ্বিতীয়টি হচ্ছে কঙ্কালের 5টি কাজ উল্লেখ করো, তৃতীয়টি হচ্ছে টেন্ডন ও লিগামেন্টের মধ্যে পার্থক্য নির্ণয় করো, চতুর্থ হচ্ছে সাইনোভিয়াল সন্ধির বৈশিষ্ট্য 5 এবং সর্বশেষ হচ্ছে অস্থি ও তরুণাস্থির মধ্যে পার্থক্য উল্লেখ করো। চলো একটি একটি করে সবগুলো প্রশ্নের উত্তর আমরা জেনে নিই। প্রথমেই হচ্ছে অস্থি সন্ধি কাকে বলে। তো আমরা সকলে এর মধ্যে জেনে গেছি যে 2 বা ততোধিক অস্থির সংযোগ স্থলকে বলা হয় অস্থি সন্ধি। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কঙ্কালের 5টি কাজ উল্লেখ করো। আমরা কিন্তু চ্যাপ্টারের ভিতরেই কাজগুলো পড়ে এসেছি, চলো আরেকবার জেনে। কঙ্কালের 5টি কাজ হচ্ছে: 1. কঙ্কাল মানব দেহকে একটি নির্দিষ্ট আকার ও কাঠামো দান করে। 2 হচ্ছে পেশি সমূহ কঙ্কালের সাথে আটকে থাকে এবং দেহের ভার বহনে সম্পৃক্ত থাকে। 3. হাত পা কন্ধচক্র এবং শ্রোণী চক্রের নাড়াচাড়ায় সাহায্য করে। 4. অস্থিমজ্জা থেকে লোহিত রক্তকণিকা উৎপন্ন করে। 5 এবং সর্বশেষটি হলো অস্থির খনিজ লবণ সঞ্চয় করে। তাহলে আমরা জেনে নিলাম কঙ্কালের 5টি কাজ সম্পর্কে। এবার আমরা 3 নম্বর প্রশ্নে চলে যাব, যেটি হচ্ছে টেন্ডন ও লিগামেন্টের মধ্যে পার্থক্য নির্ণয়। তাহলে টেন্ডন ও লিগামেন্টের পার্থক্য কিন্তু আমরা ভিতরে একবার পড়ে এসেছি, চলো আরেকবার এখানে দেখি। মূলত টেন্ডন হচ্ছে মাংস পেশির প্রান্তভাগ রজ্জুর মতো শক্ত হয়ে অস্থিগাত্রের সঙ্গে সংযুক্ত হয়, এই শক্ত প্রান্তকে টেন্ডন বলে। অপরদিকে কি আছে, পাতলা কাপড়ের মতো কোমল অথচ দৃঢ় স্থিতিকাপক যে বন্ধনী দ্বারা অস্থি সমূহ পরস্পরের সাথে যুক্ত থাকে তা অস্থি বন্ধনী বা লিগামেন্ট বলা হয়। দ্বিতীয়তে কি আছে, ঘন শ্বেত তন্তুময় যোজক টিস্যু দ্বারা কিন্তু এই টেন্ডন গঠন হয়ে থাকে, কিন্তু লিগামেন্ট গঠন হয় হচ্ছে শ্বেত তন্তু এবং পিত্তন্তু এই দুটি সমন্বয়। তাছাড়াও দেখা যায় যে টেন্ডনে কিন্তু শ্বেত বর্ণের স্থিতিকাপক তন্তুর সংখ্যায় বেশি, অপরদিকে লিগামেন্টের ক্ষেত্রে কিন্তু তা নয়, এখানে পিত্ত বর্ণের স্থিতিকাপক তন্তুর সংখ্যা বেশি। এবং সর্বশেষটি হচ্ছে টেন্ডনের স্থিতিকাপকতা কিন্তু তুলনামূলকভাবে কম হয়ে থাকে এবং লিগামেন্টের স্থিতিকাপকতা কিন্তু তুলনামূলকভাবে বেশি হয়ে থাকে। তবে আমরা জেনে নিলাম টেন্ডন এবং লিগামেন্টের পার্থক্য সম্পর্কে। এবার আমরা চলে যাব চতুর্থ প্রশ্নে, তা হচ্ছে সাইনোভিয়াল সন্ধির বৈশিষ্ট্য। অস্থি সন্ধিকে দৃঢ়ভাবে আটকে রাখার জন্য অস্থি বন্ধনী বা লিগামেন্ট বেষ্টিত একটি মজবুত আবরণী বা ক্যাপসুল থাকে। অস্থি সন্ধিতে সাইনোভিয়াল রস ও তরুণাস্থি থাকাতে অস্থিতে ঘর্ষণ এবং তদজনিত ক্ষয় হ্রাস পায় এবং অস্থি সন্ধির নাড়াচাড়া করতে কম শক্তি ব্যয় হয়। তাহলে আমরা জেনে নিলাম সাইনোভিয়াল সন্ধির বৈশিষ্ট্য সম্পর্কে। এবার আমরা জেনে নিব হচ্ছে অস্থি এবং তরুণাস্থির মধ্যে পার্থক্য সম্পর্কে। প্রথমে দেখো, অস্থি হচ্ছে সর্বাপেক্ষা দৃঢ় কলা, তরুণাস্থি হচ্ছে অপেক্ষাকৃত নরম এবং স্থিতিকাপক কলা। দ্বিতীয়তে আসে হচ্ছে অস্থির যোজক কলার রূপান্তরিত রূপ, কিন্তু তরুণাস্থি কি, তরুণাস্থি হচ্ছে কলার
যোজক কলার ভিন্ন রূপ। তৃতীয়তে আসে হচ্ছে অস্থির কোষকে বলা হয় অস্ট্রিওব্লাস্ট, আর তরুণ অস্থির কোষকে বলা হয় হচ্ছে কন্ড্রিওব্লাস্ট। চারে আসে হচ্ছে অস্থি কোষগুলো মাতৃকার মধ্যে ছড়ানো অবস্থায় থাকে। তরুণ অস্থির বেলায় কিন্তু এটা হয় না। তরুণ অস্থির কোষগুলো মাতৃকার মধ্যে একক বা জোড়ায় জোড়ায় ঘনভাবে মাতৃকাতে বিস্তৃত থাকে। পাঁচে আসে অস্থির আবরণকে মূলত পেরিঅস্ট্রিয়াম বলা হয় এবং তরুণ অস্থির আবরণকে বলা হয় পেরিকন্ড্রিয়াম। সর্বশেষে হচ্ছে অস্থির কাজ মূলত দেহের ভার বহন করা এবং দেহকে বাইরের আঘাত থেকে রক্ষা করা। তরুণাস্থির কাজ কি? তরুণাস্থির কাজ হচ্ছে অস্থির সংযোগ স্থলে ঘর্ষণজনিত ক্ষয়রোধ করা। তবে আমরা যে এলাম অস্থি এবং তরুণাস্থির মধ্যে পার্থক্য সম্পর্কে। এরই মধ্যে দিয়ে শেষ হয়ে গেল হচ্ছে আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। এবার আমরা চলে যাব হচ্ছে বহু নির্বাচনী প্রশ্নের দিকে। প্রথম প্রশ্নটি হলো, কোনটি অস্থির বৈশিষ্ট্য? কতে আছে হচ্ছে স্থিতিজ্ঞাপকতা, খতে আছে তন্তুময়, গতে আছে দৃঢ়, ঘতে আছে নরম। আমি জানি ইতিমধ্যে তোমরা সবাই বলতে পারবে যে আসলে কোনটি অস্থির বৈশিষ্ট্য, কিন্তু আমি নিজে এখানে বলে দিচ্ছি সেটি হচ্ছে গ, কারণ অস্থি হচ্ছে দেহের সর্বাপেক্ষা দৃঢ় কলা। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে টেন্ডনের টিস্যু হচ্ছে সাদা বর্ণের ও উজ্জ্বল, এটা আছে 1-এ। 2-তে আছে হচ্ছে অসার ও ত্বরান্বিত, 3-তে আছে হচ্ছে তন্তুময় ও গুচ্ছাকার। নিচের কোনটি সঠিক? কতে আছে হচ্ছে 1 ও 2, খতে আছে হচ্ছে 1 ও 3, গতে আছে হচ্ছে 2 ও 3, ঘতে আছে হচ্ছে 1, 2 and 3। এখন আমি জানি তোমরা অনেকেই হয়তো উত্তরটি জানো, কিন্তু সকলের সুবিধার্থে আমি উত্তরটি বলে দিচ্ছি। উত্তরটি হচ্ছে ঘ, মানে উপরে যে এই 3টি অপশনই হচ্ছে সঠিক। এবার আমরা জেনে নিব 3 নাম্বার এবং 4 নাম্বার প্রশ্ন সম্পর্কে। সেটি কিভাবে জানবো? উদ্দীপকটি পড়ে। চলো উদ্দীপকটি পড়ে নি। 60 বছরের রহিমা বেগম হাতে পায়ে ব্যথার জন্য তেমন কাজ করতে পারেন না। চিকিৎসক বলেছেন তার শরীরে ক্যালসিয়ামের অভাবে অস্টিওপোরোসিস রোগ হয়েছে। তাহলে 3 নম্বর প্রশ্ন হচ্ছে, রহিমা বেগমের উক্ত রোগের লক্ষণ কোনটি? ক, অস্থির পুরুত্ব বেড়ে যাওয়া, খ, অস্থির ভঙ্গুর হয়ে যাওয়া, গ, কোমরে ব্যথা অনুভব করা, ঘ, পেশি শক্তি বাড়তে থাকা। আমি জানি যদি কিছুক্ষণ আগে আমরা অস্টিওপোরোসিস রোগটি সম্পর্কে পড়ে আসছি, তোমরা অনেকেই হয়তো এই উত্তরটি জানো, কিন্তু সকলের সুবিধার্থে বলে দিচ্ছি এটি উত্তর হচ্ছে ঘ, মানে অস্থি ভঙ্গুর হয়ে যাওয়া। তাহলে চলো 4 নম্বর প্রশ্নের দিকে চলে যাই। 4 নম্বর প্রশ্নটি হচ্ছে, রহিমা বেগমের উক্ত রোগটির প্রতিরোধের উপায় হচ্ছে, 1-এ আছে হচ্ছে রাফেজ যুক্ত খাবার খাওয়া, 2-এ অলস সময় জীবন পরিহার করা, 3-এ ভিটামিন ডি যুক্ত খাদ্য কম গ্রহণ করা বা কম খাওয়া। নিচের কোনটি সঠিক? কতে আছে হচ্ছে 1 ও 2, খতে আছে 1 ও 3, গতে আছে 2 ও 3, ঘতে আছে 1, 2, 3। তাহলে এই অপশন দেখে আসলে আমরা বুঝে গেছি যে উত্তরটি হবে ক, মানে রাফেজ যুক্ত খাবার খাওয়া এবং অলস সময় জীবন পরিহার করা। রাফেজ যুক্ত খাবার মানে হচ্ছে আঁশযুক্ত খাবার খাওয়া। তাহলে এর মধ্য দিয়ে তাহলে আমরা বহু নির্বাচনী প্রশ্ন শেষ করে ফেললাম। এবার আমরা চলে যাব সৃজনশীল প্রশ্নের দিকে। এখানে তোমাদের বইয়ে 2টি সৃজনশীল আছে। প্রথম সৃজনশীলটি হলো, 12 বছরের বিনীতা বেশ স্বাস্থ্যবতী ও চঞ্চল প্রকৃতির। সে তার সারাদিনের কার্যক্রমে অনেকটা সময় দৌড়ঝাঁপ খেলাধুলা করে কাটায়। একদিন সে দৌড়াতে গিয়ে পড়ে গিয়ে পায়ের লিগামেন্টে আঘাত পায়। প্রশ্নগুলো হলো, কতে আছে অস্থি কি, খতে আছে গেটে বার বলতে কি বোঝায়, গতে আছে বিনীতার আঘাতপ্রাপ্ত অংশটি দরজার কবজার সাথে তুলনা করা হয় কেন, ব্যাখ্যা করো, ঘতে আছে বিনীতার কার্যক্রমটি সম্পূর্ণ করতে কিসের সমন্বয় অপরিহার্য, বিশ্লেষণ করো। 2 নম্বর ক্রিয়েটিভে একটা ছবি দেওয়া আছে এবং এই ছবিটি বিভিন্ন জায়গা মার্ক করে দেওয়া আছে। মূলত এক্স এবং ওয়াই দিয়ে মার্ক গুলো করে দেওয়া আছে। এখানে প্রশ্নগুলো হচ্ছে, কতে টেন্ডন কি, খতে অস্টিওপোরোসিস বলতে কি বোঝায়, গতে চিত্রের দেহের এক্স অংশটির কোষের গঠন ভিন্ন কেন, ব্যাখ্যা করো, এবং ঘতে রয়েছে চিত্রের এক্স ও ওয়াই উভয়ের সমন্বয়ে কার্যক্রম কিভাবে অঙ্গ সঞ্চালনের ভূমিকা রাখে, বিশ্লেষণ করো। তাহলে চলো দেরি না করে আমরা সবগুলোর উত্তর জেনে। প্রথমেই 1 নম্বর সৃজনশীল প্রশ্নের উত্তর নিয়ে আমরা কথা বলবো। ক প্রশ্নটি ছিল হচ্ছে, অস্থি কি? অস্থি হচ্ছে যোজক কলার রূপান্তরিত রূপকে অস্থি বলে। ক্ষয়ের প্রশ্নটি ছিল হচ্ছে, গেটে বাত বলতে কি বোঝায়? গেটে বাত এক ধরনের বাতজ্বর। অনেকদিন যাবৎ বাতজ্বরে ভুগলে এবং তার যথাযথ চিকিৎসা না হলে এই রোগটি হওয়ার সম্ভাবনা থাকে। সাধারণত বয়স্করা এই রোগে আক্রান্ত হয়, কিন্তু কম
বয়সী ছেলে মেয়েদের ক্ষেত্রেও গিঁটে ব্যথা হতে পারে। তাহলে আমরা এখন চলে যাব গ নাম্বার প্রশ্নে। গ নাম্বার প্রশ্নটি ছিল হচ্ছে বিনিতার আঘাতপ্রাপ্ত অংশটি দরজার কবজার সাথে তুলনা করা হয় কেন? ব্যাখ্যা করো। প্রশ্নের উত্তরটি হচ্ছে বিনিতার আঘাতপ্রাপ্ত অংশটি হচ্ছে লিগামেন্ট। এর সাহায্যে অস্থিসমূহ পরস্পরের সাথে সংযুক্ত থাকে। এই অংশটিকে দরজার কবজার সাথে তুলনা করার কারণ হচ্ছে কবজা যেমন পাল্লাকে দরজার কাঠামোর সাথে আটকে রাখে, অনুরূপভাবে কিন্তু এই অস্থিবন্ধনী বা লিগামেন্ট অস্থিসমূহকে পরস্পরের সাথে আটকে রাখে। এতে অঙ্গটি সব দিকে সোজা করা যায় বা বাঁকানো যায়, তাই নড়াচড়া করতে সমস্যা হয় না এবং হাড়গুলো স্থানচ্যুত হয় না বা বিচ্যুত হয় না যখন একটা মানুষ নড়াচড়া করার চেষ্টা করে। তবে আমরা জেনে নিলাম গ এর উত্তর। এবার আমরা জেনে নেব ঘ এর উত্তর কি। ঘ এর প্রশ্নটি ছিল হচ্ছে বিনিতার কার্যক্রমটি সম্পূর্ণ করতে কিসের সমন্বয় অপরিহার্য? বিশ্লেষণ করো। এখন আমরা প্রশ্নের উদ্দীপকে দেখেছি 12 বছরের বিনিতা বেশ স্বাস্থ্যবান এবং চঞ্চল প্রকৃতির হওয়াতে তার দিনের কার্যক্রমে অনেকটি সময় দৌড়ঝাঁপ খেলাধুলা করে কাটায়। একদিন সে দৌড়াতে গিয়ে পড়ে গিয়ে তার পায়ের লিগামেন্টে আঘাত পায়, ফলে কিন্তু তার কার্যক্রমের ব্যাঘাত ঘটে। বিনিতার কার্যক্রম সম্পূর্ণ করতে টেন্ডনের সমন্বয় অপরিহার্য, কারণ মাংসপেশির প্রান্তভাগ রজ্জুর মতো শক্ত হয়ে অস্থিগাত্রের সাথে সংযুক্ত হয়। এই শক্ত প্রান্তটিকে কিন্তু টেন্ডন বলে। ঘন শ্বেত তন্তুময় যোজক টিস্যু দ্বারা কিন্তু এই টেন্ডনটি গঠিত হয়ে থাকে। এই ধরনের টিস্যুর আন্তঃকোষীয় পদার্থে বা ম্যাট্রিক্সে শ্বেততন্তু ছড়ানো থাকে। পেশি ও টেন্ডনের সংযোগস্থল আরো শক্তিশালী করার জন্য টেন্ডনের আটিগুচ্ছ বেষ্টনকারী অ্যারিওলার টিস্যু পেশি বান্ডেল বা আটি আবরক টিস্যু দ্বারা অবিচ্ছিন্ন যোগাযোগ তৈরি করে থাকে। পেশি বা অস্থির তুলনায় টেন্ডনের ভেঙে বা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু অনেক কম। পেশি বন্ধনী পেশির প্রান্তে রজ্জুর ন্যায় শক্ত হয়ে অস্থির সাথে সংযুক্ত থাকে। পেশি অস্থির সাথে আবদ্ধ হয়ে দেহের কাঠামো গঠন ও দৃঢ়তা দানে সহযোগিতা করে বা সাহায্য করে, অস্থি বন্ধনী গঠনে সাহায্য করে এবং চাপের টানের বিরুদ্ধে যান্ত্রিক প্রতিরোধ গড়ে তোলে। তাই পরিশেষে আমরা বলতে পারি যে বিনিতার কার্যক্রমটি সম্পূর্ণ করতে টেন্ডনের সমন্বয় অপরিহার্য। তবে আমরা 1 নম্বর ক্রিয়েটিভ কোশ্চেনের অ্যান্সার সম্পর্কে জেনে নিলাম। এবার আমরা জেনে নেব 2 নং সৃজনশীল প্রশ্নের উত্তর সম্পর্কে। কতে ছিল হচ্ছে টেন্ডন কি? মাংসপেশির যে প্রান্ত ভাগে রজ্জুর মতো শক্ত হয়ে অস্থি গাত্রের সাথে সংযুক্ত হয় সেই শক্ত প্রান্তকেই কিন্তু বলা হয় টেন্ডন। খতে ছিল হচ্ছে অস্টিওপোরোসিস বলতে কি বোঝায়? অস্টিওপোরোসিস হলো অস্থি সম্পর্কিত একটি রোগ। সাধারণত বয়স্ক পুরুষ ও মহিলাদের এই রোগটি হয়। বহুদিন যাবৎ স্টেরয়েডযুক্ত ওষুধ সেবন, মহিলাদের ক্ষেত্রে মেনোপজ হওয়ার পর অলস জীবনযাপন ও অনেকদিন যাবৎ আর্থ্রাইটিস রোগে ভুগলে এই রোগের হওয়ার সম্ভাবনা বা আশঙ্কা হয়ে থাকে। গড় প্রশ্ন ছিল হচ্ছে চিত্রে দেহের এক্স অংশটি কোষের গঠন ভিন্ন হওয়ার কারণ ব্যাখ্যা করো। গয়ের উত্তর হচ্ছে অস্থি যোজক করার একটি রূপান্তরিত রূপ যা মানব কঙ্কাল বা কাঠামো গঠন করে থাকে। অস্থির গঠন খুবই দৃঢ়। চিত্রে এক্স দ্বারা অস্থিকে চিহ্নিত করা হয়েছে। অস্থির আন্তঃকোষীয় পদার্থ বা মাতৃকা এক প্রকার জৈব পদার্থ দ্বারা গঠিত যা শক্ত ও ভঙ্গুর। এর মাতৃকার মধ্যে অস্থি কোষগুলো ছড়ানো থাকে। এই অস্থি কোষগুলোকে অস্টিওব্লাস্ট বলা হয়। এসব কোষ দেহের অন্যান্য কোষের থেকে ব্যতিক্রম, অমৃষণ এবং শাখা প্রশাখা যুক্ত, দেখতে অনেকটা মাকড়সার মতো। জীবিত অস্থি কোষে 40% জৈব এবং 60% অজৈব পদার্থ দিয়ে গঠিত। কাজেই অস্থি কোষের গঠন দেহের যে কোনো অন্য কোষ থেকে ভিন্নতর। তবে আমরা জেনে নিলাম গ এর উত্তর। এবার আমরা জেনে নিব ঘ এর উত্তর। ঘ এর প্রশ্নটি ছিল হচ্ছে চিত্রে এক্স ও ওয়াই উভয়ের সমন্বয়ে কার্যক্রম কিভাবে অঙ্গ সঞ্চালনের ভূমিকা রাখে? বিশ্লেষণ করো। চিত্রে এক্স দ্বারা অস্থি এবং ওয়াই দ্বারা অস্থির সন্ধিকে চিহ্নিত করা হয়েছে। অস্থির সন্ধিটি দুটি অস্থির সমন্বয়ে গঠিত হয়েছে এবং একরকম স্থিতিকাপক রজ্জুর মতো বন্ধনী দ্বারা দৃঢ়ভাবে আটকানো আছে, ফলে অস্থিগুলো সহজেই সন্ধিস্থল থেকে বিচ্যুত হতে পারে না। এরূপ অস্থি বন্ধনীকে বলা হয় হচ্ছে মূলত লিগামেন্ট। অস্থি সন্ধিতে এই সাইনোভিয়াল রস ও তৌনাস্থি থাকাতে এক্স এর মতো অস্থিগুলোতে পরস্পরের মধ্যে ঘর্ষণ ও তজ্জনিত ক্ষয় হ্রাস পায় ও অস্থি সন্ধি নড়াচড়া করতে কম শক্তি ব্যয় হয়। অন্যদিকে
অস্থি সন্ধির অস্থিসমূহ টেন্ডন নামক দৃঢ় ও স্থিতিকাপক গঠন দ্বারা ঐচ্ছিক পেশির সাথে আটকানো থাকে। স্নায়বিক উত্তেজনায় পেশির মধ্যে প্রবাহিত হলে পেশির সংকোচন ও প্রসারণ ঘটে, উদ্দীপনা অনুসারে বিভিন্ন দিকে তখন সঞ্চালিত হয়। কাজেই অস্থি ও অস্থি সন্ধির সমন্বয় কার্যক্রম দেহের অঙ্গ সঞ্চালনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে আমরা দ্বিতীয় সৃজনশীল প্রশ্নের উত্তর সম্পর্কে জেনে নিলাম। তবে আমাদের ক্লাস আজ এই পর্যন্তই ছিল। আজকের ক্লাসে আমরা কিন্তু অনেকগুলা টপিক সম্পর্কে জেনেছি। প্রথমে জেনেছি পেশি সম্পর্কে, তারপর টেন্ডন, লিগামেন্ট, তারপর হচ্ছে অস্থি সংক্রান্ত যেসব রোগ এবং আমাদের চ্যাপ্টারের শেষে যেসব অনুশীলনী ছিল সেগুলো আমরা দেখে নিয়েছি। আশা করি তোমাদের এখানে কোনো সমস্যা থাকবে না এবং তোমরা পুরো ব্যাপারটা সুন্দর মতো বুঝেছো। তাহলে আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য এবং এত মনোযোগ দিয়ে ক্লাসটি করার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।